সন্দেহভাজন যে তিনজনকে পিবিআই শনাক্ত করেছে, যে তাদের মধ্যে আরও দুজন আছে, একজন সার্জেন্ট অবসরপ্রাপ্ত জাহিদ এবং সৈনিক জাহাঙ্গীর, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে। তনুর পরিবার জানিয়েছে যে আমরা 1 দশক দ্বারে দ্বারে ঘুরেছি, বিভিন্ন শুধু আশার বাণী পেয়েছি, কোনো স্বস্তির খবর ছিল না। সারা দেশের অন্যান্য যে গ্রামীণ জনপদগুলো বিশেষভাবে, তাদের ওখানে দিনে প্রায় 8 থেকে 9 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, এলাকাবাসীরা দাবি করছেন। গভর্নমেন্ট এক্ষেত্রে এখন একটা দ্বিধান্বিত অবস্থায় বিদ্যমান। তারা আইএমএফের শর্ত পালন করবে না দেশের এই সংকট মোকাবেলায় শিল্পায়ন এবং ইনভেস্টমেন্টকে প্রাধান্য দেবে, সেটা নিয়ে তারা এখন একটা সংকটে আছে। ট্রাম্প সাহেব সিজফায়ার যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইনে আপনাদের স্বাগত। ব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই মূলত এই বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে সরাসরি আলোচনা করি। গত 10 বছর ধরে কুমিল্লার তনু হত্যা নিয়ে আলোচনা চলছিল। এই তনু হত্যার একজন আসামি ধরা পড়েছে, এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমার সহকর্মী কামরুজ্জামান খান। আজকে কিভাবে আসামি ধরা পড়লো এতদিন পরে? আপনি জানেন যে 2016 সালে 20 মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু টিউশনির উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে মিচিং ছিল। পরবর্তীতে তার লাশ উদ্ধার হয়। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি থানায় একটা মামলা করা হয়েছিল। মামলার পর থেকেই নানান রকম সন্দেহ হচ্ছিল যে কারা এর সাথে জড়িত হতে পারে, যেহেতু একটা সুরক্ষিত এলাকা। নানান রকম প্রশ্ন ছিল জনমনের, এবং তনুর যারা সহপাঠী, তনু একজন সাংস্কৃতিক কর্মীও ছিলেন, সাংস্কৃতিক কর্মী ছিলেন, তার সহকর্মীরাও সহপাঠীরা ওইখানে যখন আন্দোলন করেছিল, ঢাকাতেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনও এটার বিচার দাবিতে সোচ্চার ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মামলাটি প্রথমে থানা পুলিশ, পরবর্তীতে কুমিল্লা ডিবি, এরপরে কুমিল্লা সিআইডি তদন্ত ভার পায়। এর পরবর্তীতে তদন্ত ভার পেয়েছিল পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 7 জন তদন্ত কর্মকর্তা বদল হয়েছে, কিন্তু এটা কোনো কুলকুলানা পাওয়া যায় না। তবে সিআইডি যখন এটা তদন্ত করে, তারা একটা আলামত পেয়েছিল যে ডিএনএ তার যে পরিধানের যে কাপড়, বস্ত্র পরিধানের কাপড় ছিল, যে সেটা সূত্র ধরে 3টা আলামত পেয়েছিল। আলামত ধরে তারা বলেছিল যে সন্দেহভাজন কয়েকজনের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য। ওই পর্যন্তই ছিল, সিআইডি তদন্ত আর এগেনি। পরবর্তীতে পিবিআই 2020 সালে এটা তদন্ত পায়। পাওয়ার পরে এটা ওইভাবেই ছিল। তনুর পরিবারের পক্ষ থেকে এইটাকে বেশ কয়েকজনকে শনাক্ত করে সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য দাবিও করা হচ্ছিল, কিন্তু কিছুই হয়নি। সর্বশেষ গত 6 এপ্রিল আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করে এবং সুনির্দিষ্টভাবে জানতে চায়, এবং তাকে ওই আদালতের তদন্ত কর্মকর্তা তখন সামরিক বাহিনীর 3 জন অবসরপ্রাপ্ত সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করে। তারই সূত্র ধরে ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে একজন রিটায়ার্ড ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, যার নাম, তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে পিবিআই আটক করে। আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আজকে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে পাঠিয়েছে। সেই সাথে ওই হাফিজুর রহমানকে কুমিল্লার যে বিচারিক আদালত আছে সেখানে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে মামলা তদন্ত করে কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম। তারপরে সেখানে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এতে এই তনু হত্যার যে একজন আসামিকে গ্রেফতার হলো, এতে নতুন কি বার্তা আমরা পেলাম? নতুন কি না, আপনি জানেন যে সন্দেহভাজন যে 3 জনকে পিবিআই শনাক্ত করেছে, যে তাদের মধ্যে আরও 2জন আছে, একজন সার্জেন্ট অবসরপ্রাপ্ত জাহিদ এবং সৈনিক জাহাঙ্গীর, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে। তনুর পরিবার জানিয়েছে যে আমরা 1 দশক দ্বারে দ্বারে ঘুরেছি, বিভিন্ন শুধু আশার বাণী পেয়েছি, কোনো স্বস্তির খবর ছিল না। যাদেরকে সন্দেহভাজন করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অদৃশ্য কোনো চাপের কারণেই তদন্ত আটকে ছিল। আজকে তনুর বাবা মা ভাই তারা আদালতে উপস্থিত ছিল। যখন এই হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তারা স্বস্তি প্রকাশ করেছে যে অন্ততপক্ষে 11 বছরের মাথায় এসেও একজন সন্দেহভাজনকে আমরা কাঠগড়া দেখতে পাচ্ছি। অন্যরা ধরা পড়বে এবং তাদের সর্বোচ্চ শাস্তি তারা আশা করেছেন, ফাঁসি তারা আশা করেছেন। এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে একটা কথা আছে যে আপনি জানেন, ক্রিমিনাল অফেন্স কখনো তামাদি হয় না, শেষ হয় না। আজকে 10 বছর, 1 দশক পরে তনু হত্যা, ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত একজনকে একাধিক সংস্থা তদন্ত কর্মকর্তা বদল হওয়ার পরে যখন আইনের আওতায় আনা গেছে, এর দ্বারা প্রমাণ হয় যে
অপরাধ করে তাকে শাস্তি পেতেই হবে, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। বাকি যে দুজন পলাতক আছে, আমি তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি একটু আগে, তিনি বললেন যে তাদেরকেও আমরা আটকের চেষ্টা করছি, বাট তাদের যে প্রিভিয়াস যে অ্যাড্রেস ছিল সেখানে তাদেরকে পাওয়া যাচ্ছে না। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ যাওয়ার খবর আমরা পাচ্ছি। তো এই বিদ্যুৎ যে যাওয়া শুরু করেছে গত এক সপ্তাহ ধরে, তবে একটা খবর হচ্ছে যে ঢাকা শহরে সেইভাবে বিদ্যুৎ যাওয়ার খবর আমরা পাচ্ছি না। আবার বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর যে জেলা সিরাজগঞ্জ, সেখানেও বিদ্যুৎ যাচ্ছে না, এমন একটি খবর লিখেছেন আমাদের সহকর্মী। আমাদের এখানে জেলা প্রতিনিধিদের মাধ্যমে পাঠানো যে খবরগুলো, সেগুলো অ্যানালাইজ করে আমরা দেখেছি যে সারা দেশের অন্যান্য যে গ্রামীণ জনপদগুলো বিশেষভাবে, তাদের ওখানে দিনে প্রায় 8 থেকে 9 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, এলাকাবাসীরা দাবি করছেন। কিন্তু তুলনামূলকভাবে কিছু শহরে অবস্থান একটু ভালো, আবার কিছু শহরে একটু খারাপ। শহর অঞ্চলগুলোতে অবস্থা ভালো হলেও গ্রামীণ অঞ্চলগুলোতে যেমন বলছিলাম যে দিনে 8-9 ঘন্টা করে বিদ্যুৎ একেবারেই থাকছে না। মানুষজন আসলে নানান ভাবে তাদের জীবন নিয়ে ভোগান্তিতে পড়ছেন। এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আবার চাষিরা যারা কৃষিকাজ করেন তাদের তো সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, তাদের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সাথে আবার সিরাজগঞ্জ থেকে আমাদের যে প্রতিনিধি, তার পাঠানো খবর হচ্ছে যে সিরাজগঞ্জ শহর অঞ্চল, যেটি আমাদের বিদ্যুৎ মন্ত্রীর নিজস্ব এলাকা, সেখানে আসলে বিদ্যুৎ সেভাবে যাচ্ছে না। তো ওখানকার স্থানীয় যিনি বিদ্যুৎ কর্মকর্তা, তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন যে হচ্ছে ওখানে, তিনি দাবি করেছেন আর কি, যে ওখানে একটা 62 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট আছে, যে কারণে তাদের ওখানে বিদ্যুতের সংকটটা কম। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই প্ল্যান্টটা কি নতুন কিনা, তখন তিনি জবাব দেন যে তিনি আসলে জানেন না। আবার এমনভাবে হচ্ছে সরকারি কর্মকর্তারা অনেক ক্ষেত্রে এটা ডিনাই করছেন যে তাদের এলাকায় বিদ্যুৎ যাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় তারা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, আমাদের এখানে বিদ্যুতের সাপ্লাই একটু কম। কিন্তু তুলনামূলকভাবে সবাই বলছেন যে আমাদের এখানে, যারা স্বীকার করেছেন তারাও বলছেন যে তাদের ওখানে সাপ্লাই হচ্ছে চাহিদার 3 ভাগের 1 ভাগ কম, বা তার চেয়েও আরেকটু হচ্ছে কম বেশি হতে পারে। আমাদের পাঠানো তথ্য অনুযায়ী যে ঘাটতিটা আরেকটু বেশি। তো গতকালকে পাওয়ার গ্রিডের যে ওভারঅল ঘাটতির তথ্য, সেটা বের করে আমরা দেখলাম যে হচ্ছে সেখানে আপনার চাহিদাকে যদি 10 ভাগ করি, তার 1.5 ভাগের মতো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ঘাটতি রয়ে যায়, বা লোডশেডিংয়ের যে হিসাবটা। কিন্তু সারা দেশের চাহিদা বা লোডশেডিংয়ের তথ্য অ্যানালাইজ করে আমরা দেখেছি যে এই আসলে ঘাটতি বা লোডশেডিংয়ের পরিমাণ এর চেয়ে আর অনেক বেশি। কিন্তু মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় বিদ্যুৎ আছে বা থাকছে, অন্য জায়গায় থাকছে না, এর কি কোনো কারণ বলে আপনি মনে করছেন? আমরা তো এর আগে পরে বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা, তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে জ্বালানি তেলের যে সাপ্লাইটা, এই সাপ্লাইটার কারণে তো ওভারঅল মিলে হচ্ছে জেনারেশনে এক ধরনের ইফেক্ট পড়ে খুব স্বাভাবিকভাবেই। ফার্নেস তেলের সাপ্লাই দীর্ঘদিন ধরে কম ছিল। তো হেভি অয়েল বেসড যে প্ল্যান্টগুলো আসলে তাদের সাথে হচ্ছে সরকারের টাকা পয়সার লেনদেন নিয়ে এক ধরনের মিসকমিউনিকেশন বলতে পারি, বা সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বাকি পড়ে আছে, অনেক টাকা বাকি পড়ে আছে। তো বিশেষ করে প্রাইভেট যে বিদ্যুৎ প্ল্যান্ট মালিক, তো প্রাইভেট বিদ্যুৎ প্ল্যান্টের মালিকরা বলছেন যে হচ্ছে আমাদেরকে যদি টাকা না দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে যদি বাকি টাকার অ্যাটলিস্ট কিছু অংশ পরিশোধ করা না হয়, সেই ক্ষেত্রে তারা তেল আমদানি করতে পারবেন না সময় মতো, এবং সময় মতো তেল আমদানি করতে না পারলে স্বাভাবিকভাবেই দেশের লোডশেডিংয়ের পরিমাণ বাড়বে। তো এরপরে আসলে তারা এখনও পর্যন্ত সেই বাকি টাকা পেয়েছেন কিনা এবং পেয়ে তেল আমদানি করতে পেরে, অবশ্য তারা বলেছিলেন যে হচ্ছে তাদের সেলিং টাইম 40 দিনের মতো, তো এর মধ্যে আসলে তেল আসা সম্ভব না। তো ওইখানে আসলে কোনো ঘাটতি হয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায় আর কি। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সরকার এরই মধ্যে প্রায় বাজেটের কাজ শেষের দিকে আসছে। এমন সময় আইএমএফের যে শর্ত, এই শর্তের কারণে সরকার বাজেট কিভাবে করবে সেটা নিয়ে একটা দ্বিধায় পড়েছে। তো এই বিষয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী আলামিন রুবেল। আলামিন ভাই, হঠাৎ করে বাজেটে কি ধরনের সংশয় বা সংকট দেখা
গেছে? ধন্যবাদ আপনাকে। মানে আপনি জানেন যে 31শে মার্চ আনুষ্ঠানিকভাবে এনবিআর মূলত বাজেট প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তো 31শে মার্চ গত মাসের 31 তারিখ থেকে তারা বাজেটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে প্রি বাজেট আলোচনার মাধ্যমে। তো ট্রেডিশনালি বাংলাদেশে যেটা হয়, সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই খাতে রাজস্ব বাড়াইতে হবে অথবা কমাইতে হবে, ট্যাক্স হার বাড়াইতে হবে অথবা কমাইতে হবে, অথবা এখানে অব্যাহতি দিতে হবে, এই ধরনের একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়। কিন্তু এবছরে এখনও পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা গভর্নমেন্টের পক্ষ থেকে আসেনি। গভর্নমেন্ট এই ক্ষেত্রে এখন একটা দ্বিধান্বিত অবস্থায় বিদ্যমান। তারা আইএমএফের শর্ত পালন করবে না দেশের এই সংকট মোকাবেলায় শিল্পায়ন এবং ইনভেস্টমেন্টকে প্রাধান্য দেবে, সেটা নিয়ে তারা এখন একটা সংকটে আছে। এই কারণেই তারা এখনও এই পর্যন্ত কোনো নির্দেশনা এনবিআরকে দিতে পারেনি, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনও এনবিআর নিতে পারেনি। তারা হয়তো সব স্টেক হোল্ডারের সাথে কথাটা বলছে, কিন্তু এখনও ফাইনাল কোনো ডিসিশনে তারা পৌঁছাইতে পারেনি। অন্য অন্য বছর কি এরকম সময় ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে? মানে কিছু কিছু ক্ষেত্রে ধরেন আজকে এপ্রিলের 21 তারিখ, হ্যাঁ, 22 তারিখ, ট্রেডিশনালি এই যে মানে আমাদের ঐতিহ্যগতভাবেই অর্থ মন্ত্রণালয় যখন শুরু করে তখনই অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে এই সেক্টরগুলোকে বাঁচাইতে হবে, এই সেক্টরগুলোকে ভালো করে ধরতে হবে, বা এখান থেকে আমার রেভিনিউ আসা লাগবে, এই জায়গায় ভালো করে অ্যানালাইসিস করে একটাই করো। তো এইগুলো এবছর এখনও দেয়নি, যার কারণে যেটা হয়েছে যে আমরা এই যে এখনও পর্যন্ত এনবিআর কোন খাতে কি করবে বা কি ধরনের ডিসিশন বা কি ধরনের পলিসি সেখানে সেট করবে, এই ধরনের পলিসি তারা এখনও টার্গেট নিতে পারে, সিলেক্ট করতে পারছে না, যার কারণে অনেক সিদ্ধান্তই তারা পেন্ডিং রাখতে বাধ্য হচ্ছে। এটার পিছনে আরেকটা কারণ হতে পারে, এই সরকার তো নতুন সরকার, দীর্ঘ 15 বছর বা 17 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে আসলে কোন সেক্টরে হাত দেওয়া উচিত আর কোন সেক্টরে হাত দিতে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হলো যে তারা আইএমএফের শর্ত, এটাই হলো মেইন কারণ, যে তারা শর্ত পরিপালন করবে নাকি লোকাল। আপনি জানেন যে আমাদের দেশের এখন অর্থনীতি একটা চতুর্মুখী সংকটের ভিতরে বিরাজমান, বিশেষ করে যারা ইনভেস্টর বা এই দেশে যারা ব্যবসা বাণিজ্য করছে তারাও চরমভাবে সংকটের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট ক্রেডিট ফ্লো এখন খুবই নিচে, সব দিকেই তারা এখন মানে এখন দৌড়ের উপরে আছে। তো এই দৌড়ের কারণে রাজস্ব আদায়ও মানে আপনি শুনে বিস্মিত হবেন যে গত ফেব্রুয়ারি মাস হলো খুব ছোট মাস, সেই ফেব্রুয়ারি মাসের তুলনায় এই মার্চ মাসে রাজস্ব আদায় কম হয়েছে। এটা আরও উদ্বেগের কারণ, কারণ তারা মনে করছে যে আমরা যত চেষ্টাই করি দেশের ব্যবসা বাণিজ্য ইকোনমিক অ্যাক্টিভিটি যদি সচল না থাকে তাহলে তো রাজস্ব আসবে না। তো সেক্ষেত্রে তারা এই জন্য এই মার্চ মাসে তারা অনেক রেভিনিউ অনেকভাবেই মানে কমে গেছে, যদিও প্রবৃদ্ধি আছে কিন্তু একটা মানে যেইভাবে তারা আশা করছিল সেইভাবে তারা রেভিনিউ আহরণ করতে পারেনি। আচ্ছা, এই যে দ্বিধায় আছে সরকার বাজেট প্রণয়ন নিয়ে, তো সরকার যদি দ্বিধায় থাকে এবং এই দ্বিধা যদি বাড়তে থাকে আরও, কারণ আজকে ধরেন এপ্রিলের 22 তারিখ, খুব আর হাতে এদিক থেকে 8 দিন আর ওই দিক থেকে মানে অল্প 2 মাসের মতো মানে নতুন অর্থ বছরে যাওয়ার জন্য। তো এইটা যদি দেরি করে, এই দ্বিধায় থাকে, তাহলে কি ধরনের ক্ষতির মুখে আমরা পড়ব? না, ক্ষতি হবে হয়তো বা তারা একটা সেট করবে, সেটা দেশের স্বার্থেই হোক, দেশের স্বার্থে অবশ্যই তারা বিবেচনা করবে। তো সেটা এনবিআরের কর্মকর্তারা আশা করছে যে আগামী সপ্তাহে সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আসবে, তারা এটা প্রত্যাশা করছে। হয়তো বা আগামী সপ্তাহে দিতেও পারে। যদি দেয় তাহলে মানে এনবিআরের কর্মকর্তাদের পক্ষে রাজস্ব নীতি সেট করা তো বেশি কিছু নাই। তবে তাদের এবং ব্যবসায়ীদের একটাই দাবি যে যেটাই করুক না কেন সেটা দেশের স্বার্থে এবং দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের স্বার্থে হওয়া উচিত। এখানে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের জন্য আমাদের দেশের শিল্প বাণিজ্য এগুলো নষ্ট করার কোনো যৌক্তিক কারণ দেখছে না তারা। তো সেটা হয়তো সরকার বিবেচনায় নিয়ে হয়তো দেশের স্বার্থ সংরক্ষণ করেই বাজেটের নীতি নির্ধারিত হবে, এটা প্রত্যাশা করছে সকলে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো বাংলাদেশও নানা ধরনের সংকটে। তো ইরান যুদ্ধ নিয়ে সর্বশেষ কি চলছে সেটা নিয়ে জানবো আমাদের সহকর্মী শাহরিয়ার জামান ভাইয়ের কাছ থেকে। শাহরিয়ার ভাই, ইরান যুদ্ধের এখন
কি অবস্থা চলছে? ধন্যবাদ। আমরা তো এটা গতকালকেই দেখতে পেয়েছি যে ট্রাম্প সাহেব সিজফায়ার যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে, এবং সেখানকার শর্তটা খুব অদ্ভুত যে যতক্ষণ পর্যন্ত না দুই পক্ষ একটা সমঝোতা পৌঁছাতে ততক্ষণ পর্যন্ত সিজফায়ার বলবৎ থাকবে। বাট এটার সঙ্গে একটা জিনিস উনি আরও যোগ করেছেন যে ব্লকেড যে অবরোধটা চলছিল সেটা ইউএস অবরোধটা সেটা কন্টিনিউ করবে। ইন দ্য মেন টাইম ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আলোচনায় তারা বসতে রাজি, কিন্তু এই ব্লকেড থাকাকালীন সময় তারা আলোচনা বসতে রাজি না। তারা যেটা বলতে যাচ্ছে যে আন্ডার থ্রেট কোনো কিছুতেই আলোচনা ভালো হয় না এবং তারা এই আলোচনা করতেও রাজি না। এই ঘটনার পরপরই যখন সিজফায়ারটা এক্সটেনশন করলো, এর মধ্যে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পেলাম যে এই 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরান দুটো জাহাজ তাদেরকে দখলে নিয়েছে এবং দুটো জাহাজ দখলে নিয়ে তাদের পোর্টে নিয়ে যাচ্ছে। সো যদি আমি এভাবে দেখতে চাই যে এই ঘটনাটা এইটাই প্রতীয়মান হয় যে ইউএস বা তাদের মার্কিন যে শক্তি সেটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে আসছে। আদারওয়াইজ ট্রাম্প সাহেব হয়তো বা এই সিজফায়ারটাকে বাড়ানোর ঘোষণা দিতেন না। আবার উল্টো দিক থেকে যদি দেখি, এই প্রথমবারের মতো ইরান কিন্তু দুটো জাহাজ দখলে নিল, ফলে এটাতে কিন্তু ইরানেরও যে শক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে, সেটাও কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সামনের দিনগুলোতে হয়তো বা আলোচনা কোন দিকে যাবে বা সমঝোতাটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা হয়তো বা সামনের দিনগুলোর বিষয় আসবে। তবে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে ইউএস কিছুটা হলেও পিছু হটছে অ্যাজ ফার অ্যাজ ইরানের যে ডিফায়েন্স, ইরান যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, সেখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র পিছু হটছে। হ্যাঁ, এই বিষয়ে দেখলাম যে ফ্রান্স এবং জার্মানি কোনো একটা পদক্ষেপ নিয়েছে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই প্রথম থেকেই তাদের জিনিসগুলো খুব পরিষ্কার। এক নম্বর, আমরা এই যুদ্ধে যোগ দেব না। ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো যেভাবেই আপনি দেখেন, মার্কিন যে ন্যাচারাল অ্যালাই বলে বা তাদের যে সঙ্গী, তারা প্রথম থেকে বলেছে দুটো জিনিস। একটা হচ্ছে কি আমরা এই যুদ্ধে যোগ দেবো না, আর দুই নম্বর হচ্ছে কি এই যুদ্ধের সমাধানটা তোমরা ডিপ্লোম্যাটিক্যালি করো, এটা যুদ্ধের মাধ্যমে না করার জন্য। তো এক্ষেত্রে তাদের পজিশনটা কিন্তু ভেরি ক্লিয়ার। ইউরোপের পজিশন হচ্ছে কি তারা সাফার করছে বিকজ অফ দিস ওয়ার, এবং এর আগে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে তারাও অনেক সাফার করেছে, তারা আর সাফার করতে চায় না। ফলে তারা এই যুদ্ধটা আর প্রলম্বিত হোক বা বেড়ে যাক বা এটার প্রভাব অন্যদিকে পড়ুক, সেটাকে তারা চাচ্ছে না। আর দুই নম্বর হচ্ছে গিয়ে তারা এই যুদ্ধে জড়িয়েও পড়তে চাচ্ছে না বা শক্তি প্রয়োগ করে শক্তি প্রয়োগের বিপক্ষে, এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি একটা সলিউশনের কথা বলছে। ইন দ্য মিন টাইম রাশিয়া এবং চায়না, তারাও দুটা বৃহৎ শক্তি, তারাও কিন্তু এই যে মার্কিন যে আগ্রাসন, মার্কিন ইসরায়েলি আগ্রাসন, সেটাকে কিন্তু মোটেই সমর্থন করছে না। তারা হয়তো বা সরাসরি এটাতে যুক্ত হচ্ছে না, কিন্তু ইরানকে তারা অন্যভাবে সহায়তা করছে বলে বিভিন্ন জায়গায় থেকে আমরা জানতে পারছি। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আপনাকেও ধন্যবাদ।